শরণাগত চরণে, আমি শরণাগত চরণে, আমি শরণাগত চরণে, আমি শরণাগত চরণে, চরণে চরণে, আমি শরণাগত চরণে। নাহং নাহং তুহু তুহু তুহু, নাহং নাহং তুহু তুহু তুহু, সদা রয় যেন স্মরণে, সদা রয় যেন স্মরণে, আমি শরণাগত চরণে, শরণাগত চরণে, আমি শরণাগত চরণে, চরণে চরণে, আমি শরণাগত চরণে, চরণে চরণে, আমি শরণাগত চরণে। তুমি অনন্ত করুণা প্রধান, তুমি অনন্ত করুণা প্রধান, কৃপা বিতরিত হয়েছ সাধা। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সামনে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর সুকুমার সাহা, যার সৌজন্যে তোমরা কিছুদিন আগে কিছু স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন। আজকে সেইটি পরিপ্রেক্ষিতে আমরা একটি ভ্যালু এডুকেশন এবং তোমাদের সাথে মিট করার জন্য, সাক্ষাৎ করার জন্য আজকে আমরা আবার উপস্থিত হয়েছি। আমাদের সামনে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের একজন প্রফেসর ডক্টর শুভেন্দু মজুমদার, যিনি বিশ্বভারতীতে কর্মরত এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর। এছাড়াও ওনার ম্যানেজমেন্টেও কাজ করেন। তার থেকে বেশি পরিচিতি হলো উনি একজন বেলুড় মঠের সক্রিয় ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক। সেই পরিচিতিতেই আমরা ওনাকে চিনি এবং উনি বিভিন্ন জায়গায় এই ভ্যালু ক্রিয়েশন সম্বন্ধে বেলুড় মঠের প্রতিনিধি হয়ে আমাদের অনেক আশ্রমে, ক্লাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে উনি ছাত্রদের উদ্দেশ্যে স্বামীজির আহ্বান, স্বামীজির বাণী শুনিয়ে তাদের উদ্বুদ্ধ করেন। সেই জন্যই আমি তাকে এখানে আজকে অনুরোধ জানিয়ে বলেছিলাম আমরা একদিন এই সমস্ত ছাত্রদের নিয়ে একটি মূল্যবোধের, শিক্ষার মূল্যবোধ সম্বন্ধে কিছু তোমাদের অবগত করার উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত করার জন্য আহ্বান জানিয়েছি কয়েকদিন আগে তোমাদের ফোনের মারফত, এবং এটি আমরা মাঝে মধ্যে সেই উদ্দেশ্যটি আমাদের চালিয়ে যাওয়ার প্রচেষ্টা রয়েছে, তোমাদের সহযোগিতা, যার উদ্দেশ্য হলো সত্যিকারের ছাত্র, সত্যিকারের মানুষ হওয়ার যে কৌশল বা কীভাবে সত্যিকারের মানুষ হওয়া যায়, জগতের উপকারে, জগতের প্রয়োজনে নিজের উৎসর্গ করা যায়, তারই একটি প্রচেষ্টা। এছাড়া আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হলো জগতের, দেশের যাতে মানুষের সেবায় নিয়ে যেতে হয়, স্বামীজির যে স্বপ্ন সেটি যেন সফল হয়। কারণ স্বামীজি যুবকদের জন্যেই, যুবকদের প্রতি তার আশা ভরসা সমস্ত ছিল। যুবকদের তিনি তার বাণী দিয়ে গেছেন, সেগুলি যাতে কাজে পরিণত করা যায়, তার জন্যই আমাদের এই উদ্যোগ, এই প্রচেষ্টা।
আমি ডক্টর শুভেন্দু বাবুকে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের শিক্ষার সাথে সাথে যাতে চরিত্র গঠন, মূল্যবোধ সেই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। ডাক্তার সুকুমার সাহা, সামনে উপবিষ্ট শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমাদের স্নেহের ছোট ছোট ভাই বোনেরা, পূজনীয় মহারাজ সঙ্গে আমরা দীর্ঘদিন মানে বলতে পারি প্রায় 25 বছরের ওপর আমরা বেলুড় মঠে অনেক কাজের সাথে যুক্ত ছিলাম। তাই মহারাজ যখন বলেছেন আর এটা একটা পুণ্যভূমি যেখানে আসতে পারাটাই একটা ভাগ্যের, তারপরে আমার কিছু বলা। তো যখন তোমাদের মতন আমরাও ছোট গ্রামের ছেলে, আমি একেবারে গ্রাম, বর্ধমানের একটা গ্রাম। তো একবার তখন ক্লাসে পড়ি, ক্লাস 7-8-এ, তো শুনলাম যে মহারাজ আসবে। তো মহারাজ বলতে জানতাম যে যেটা ইতিহাস বইতে পড়েছি, রাজাদের কাহিনী, মুঘল সাম্রাজ্য, রাজবংশ, পাল বংশ, যে রাজা মহারাজা কেউ আসবে, গায়ে তার ভালো পোশাক থাকবে, মাথায় পাগড়ি থাকবে, পায়ের জুতোটা হবে অনেক দাম। তো গিয়ে দেখলাম একজন গেরুয়া পরা একজন সন্ন্যাসী, একে যে মহারাজ বলে তা জানতাম না। তো তার কাছ থেকে কিছু কথা শুনলাম। কথা শুনে মনে হলো যে এই কথাগুলো বারবার মনে করা যেতে পারে। তিনি একটা ছোট বই দিলেন এবং তারই অনুপ্রেরণাতে পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রবেশিকা বিভিন্ন পরীক্ষা দিয়ে আমরা স্কুলে ঢুকে পড়াশোনা করতে শুরু করলাম এবং পরে কলেজে, তোমরা যারা বেলুড় মঠে গেছো দেখেছো যে মঠের বাইরে বাঁদিকে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির আছে। তখন ওখানে স্কুলিংও চলতো, হায়ার সেকেন্ডারি পড়ানো হতো, গ্র্যাজুয়েশন এখন তো আছেই। পড়তে যখন শুরু করলাম আস্তে আস্তে প্রথম মনে হতো যে কিভাবে প্রতিদিন একবার করে বেলুড় মঠে যাওয়া যায়। তো প্রথম আমার মনে আছে যে এসে ডায়েরিতে লিখতাম যে মঠে কবার গেলাম। তো যাওয়াটা এত বাড়তে থাকলো তখন আর লিখতে পারলাম না। তারপরে দেখতে দেখতে একদিন থাকতেই শুরু করলাম। কিসের আকর্ষণ, তখন দেখতাম মঠেতে অনেক ভলেন্টিয়ার যারা স্বেচ্ছাসেবক হয়ে এসেছেন, তারা বাইরে কাজ করছেন সারাদিন, কেউ অফিসে কাজ করছেন, কেউ অধ্যাপনা করছেন, কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যাংকে চাকরি করছেন। দিনের শেষে বেলুড় মঠে ফিরে এসে রাত্রে তারা কাজ করছেন, মঠের কাজ করছেন, স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। স্বামীজি এক জায়গায় বলছেন, খুব ছোট্ট কথা, ঠাকুর যেমন বলছেন শ্রী রামকৃষ্ণের কথা যদি তোমরা পড়তে ঠিক পড়তে পারো, কথামৃত, খুব মজার মজার কথা আছে তার মধ্যে। আবার তার মধ্যে আছে প্রচল শিক্ষা, অর্থাৎ প্রচলিত জীবনে প্রতিদিন কিভাবে চলবো। তো তিনি একটা ছোট জায়গায় বলছেন যে মন আর মুখটা নাকি এক করতে হবে। এটা ভীষণ আমাদের কি আছে না, বৈপরীত্য আছে, মনটা আলাদা, মুখটা আলাদা। দেখবে মুখে আমাদের খুব ভালো কথা আছে, আর আগে ছিল মানুষের মনটা ছিল ভিতরে, এখন মনটা বাইরে বেরিয়ে এসছে। কোথায় আছে না, আমার হাতেতে যে মোবাইল সেটটা আছে তার মধ্যে আমার মনটা লুকিয়ে আছে। একটা মানুষ তার অজস্র মন, এক একটা মানুষের কাছে তার এক একটা পরিচয়, এক একটা মিডিয়ার মাধ্যমে সে এক একজনকে নিজের কাছে, কোথাও সে রূপা, কোথাও শ্রেয়া, কোথাও সে বিনীতা, কোথাও সে রনিতা, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় তার পরিচয়টা তার জীবনে এইভাবে নয়। স্বামীজি বলছেন এক জায়গায়, বি অ্যান্ড মেক, নিজে আগে হও, কি হবে একটা ভালো মানুষ। তো ভালো মানুষ হতে গেলে পরে কি হবে না, একটা জায়গায় স্বামীজি বলছেন, দুটো সংজ্ঞা দিয়েছেন, একটা দিয়েছেন রিলিজিয়ান, একটা দিয়েছেন এডুকেশন। তিনি বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন কি না, যেটা আমাদের ভিতরের অন্তর্নিহিত শক্তি আছে তার ম্যানিফেস্টেশন, অলরেডি ইন ম্যান, আমাদের ভিতরেই আছে। আর ধর্মের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন, এই প্রচলিত যে পুরোহিততন্ত্রের ধর্ম তিনি বলেননি, তিনি বলছেন আমাদের ভিতরে যে পবিত্রতা আছে, যে ডিভিনিটি আছে, সেই ডিভিনিটিটাকে ম্যানিফেস্ট করতে। প্রত্যেকটা মানুষ হচ্ছে, কোন ধর্ম বলছে সে জন্ম থেকে নাকি পাপী,
আমাদের ধর্ম বলছে না, আমরা সবাই পবিত্র, প্রত্যেকে পবিত্র। তো সেই পবিত্র ধর্ম এটা বলতে গিয়ে স্বামীজি অনেক ছোট ছোট কথা বলছেন। আমরা এখন যে এই বছরটা চলছি, কিছুদিন আগেই আমরা দুই মহাপুরুষের 150 বছর পালন করেছি। প্রথমে রবীন্দ্রনাথ, তারপরে বিবেকানন্দ। রবীন্দ্রনাথ 61 সালে জন্মেছিলেন, তার 2 বছরের ছোট হচ্ছে 63 সালে স্বামীজি। দুই মনীষী। তোমরা, আমি জানি না এখন আছে কিনা, রবীন্দ্রনাথ অনেকদিন আগে একটা গল্প লিখেছিলেন, নাম ছিল অসন্তোষের কারণ। আগে ওটা পড়ানো হতো স্কুলে। অসন্তোষের কারণটা কি না, তিনি শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেছেন। ব্রিটিশ সরকার 1853 সালে লর্ড মেকলেকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন। মেকলের নাম তোমরা যদি তোমাদের কাছে যদি নেট থাকে দেবে, লর্ড মেকালে। তার স্পিচ আছে একটা ব্রিটিশ পার্লামেন্টে 1835 সালে। তিনি বললেন যে যাও তো, ভারতবর্ষে যাও, দেখো তো যে এই দেশটাকে আমরা কি করে আমাদের কলোনি বানাতে পারি, কি করে উপনিবেশ বানাতে পারি। আমরা কিছুদিন আগে গত মাসে 4টে দেশে গিয়েছিলাম। দেশে একটা গিয়ে যাওয়ার পর একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। কোথায় না, আফ্রিকায় জাম্বিয়া, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, মরিশাস, 4টে দেশেই অনেক প্রাচুর্য আছে একদিকে, আর একদিকে আছে চরম দারিদ্র আছে। এই দেশগুলি কিন্তু যে সময়ের কথা আমরা বলছি 150 বছর আগে, সেই দেশেতে আমাদের দেশের মানুষ ওখানে গিয়ে বাস করছে। যারা ভুলে গেছে তাদের ধর্ম, যাদের সংস্কৃতি, যাদের পূর্বপুরুষ, তাদের ঐতিহ্য সব তারা হারিয়েছে। শুধু তারা জানে যে ভারতবর্ষ তাদের দেশ। তাই ভারতবর্ষ থেকে যদি কোনো মানুষ সে দেশে যায়, তারা তাকে দেবতার মতন সম্মান করে। আমি অনেকদিন আগে একটা আমাদের প্রখ্যাত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, তোমরা হয়তো গান শুনে থাকতে পারো, তার একটা সাক্ষাৎকার শুনেছেন। তিনি বলছেন তাকে একবার গান গাইতে নিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে, কোথায় একদম অনেক দূরের একটা দ্বীপ। সেখানেও অনেক ভারতীয় মানুষ আছে, দেখবে অনেক প্লেয়ার খেলে। চন্দ্রপল, সে আমাদের দেশের অরিজিন, এখান থেকে গেছে তার পূর্বপুরুষরা। রহন কানাই, তারা আমাদের দেশের মানুষ ছিলেন কোনো এক সময়। তারা জানে যে ভারতবর্ষে তাদের পূর্ব পিতারা ছিলেন। তিনি বলছেন যে আমরা যখন যাচ্ছি ও দেশে, বুঝতে পারছি যে নিচে ওপর প্লেন থেকে দেখতে পাচ্ছি অগণিত মানুষ ঠিক ঠিক করছে কখন প্লেনটা নামবে। আর রেডিওতে রিলে দেওয়া হচ্ছে যে ভারতবর্ষ থেকে একজন মানুষ আসছে, তিনি আকাশে এখানে আছেন, তিনি এখন নামবেন। বলছে আমাকে নামার পরে সবাই একবার ছুঁয়ে দেখতে চায় যে মানুষটি ভারতবর্ষ থেকে এসছে। তো ভারতবর্ষ থেকে এসছে তাহলে কি নিয়ে এসেছে? ভারতবর্ষের মানুষকে সম্মান করে একটি কারণে, যে আমাদের একটা মূল্যবোধ আছে। ঠাকুর একটা জায়গায় বলছেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্য কি? কয়েকদিন আগে বেলুর মঠে একটি খুব সুন্দর লেকচার শুনেছিলাম। এই লেকচারটা পারলে তোমরা শুনো, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। দিচ্ছেন কে? স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজ, মস্কো সেন্টারে আছেন। সেই দেশটা ছিল কমিউনিস্ট দেশ। তিনি যখন গেছেন 90-এর দশকে, তখন সেখানে কমিউনিস্ট আন্দোলন চলছে, কমিউনিস্ট দেশ, সেখানে সরাসরি ধর্মের কথা বলা নিষেধ ছিল। তিনি সারা দেশটাকে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় গেছেন। মস্কো ইউনিভার্সিটিতে তিনি যখন লেকচার দিতে গেছেন, ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করছেন। তিনি খুব ভালো, ভীষণ বড় পণ্ডিত মানুষ, এখন 87 বোধহয় 86-87 বয়স। প্রতি বছর বেলুর মঠে তিনি আসেন। তো গত বছর স্বামীজির উৎসবে তিনি ছিলেন প্রেসিডেন্ট লেকচারে। তিনি বলছেন যে মস্কো ইউনিভার্সিটিতে যখন লেকচার দিতে যাচ্ছি, স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম তোমরা আমার কাছে কি শুনতে চাও? ছেলেরা বলল আমরা শুনতে চাই হোয়াট ইজ কনসিয়েন্স, চৈতন্য কি। চৈতন্যের ব্যাখ্যা, আমি কে, আমি কেন এসেছি এখানে, আমার পরিচয়টা কি? আমার পরিচয়টা কি হাতের মোবাইল সেটটা আমার পরিচয়? আমার পরিচয়টা কি জীবনটা নিয়ে খেলার পরিচয়? এই জীবনটা ছোট্ট, ইজ লিমিটেড, ফাইনাইট। আমাদের একটা বিজ্ঞানে বলছে যে একটা অণু বা পরমাণু, সেটা কি? সেটা চোখে দেখতে পাই না, অণু। ইট ইজ আনইমাজিনেবল, আনথিঙ্কেবল, বাট হোল পোটেন্সি অফ দ্য ইউনিভার্স ইন ইচ অ্যাটম, বিজ্ঞান বলছে। আর স্বামীজি বলছেন যে দেখো আমাদের বডিটা হচ্ছে ফাইনাইট, দিস ইজ ফাইনাইট বডি, বাট দেয়ার ইজ ইনফাইনাইট পাওয়ার। তো স্বামী বিবেকানন্দ কি করলেন আমাদের জন্য? তিনি কিছুই করলেন না। চক্রবর্তী রাজা গোপালচারী বলছেন যে দেখো, তিনি আমাদের জন্য 3টি কাজ করলেন। আমাদের রাজনৈতিক স্বাধীনতার পিতা তিনি, আমাদের আধ্যাত্মিক স্বাধীনতার তিনি আরেকজন সংস্কারক, আর আমাদের ভারতবর্ষের যে ধর্ম, সেই ধর্মটা বিদেশের মাটিতে তিনি প্রথম প্রতিষ্ঠা করলেন। নতুন করে কিছু না, আমাদের ভারতবর্ষের ধর্ম স্বামীজি নতুন করে কিছু সৃষ্টি করেননি, শুধু সেই ধর্মটা ব্যবহারিক জীবনে প্রয়োগ করার ক্ষমতাটা বললেন। প্র্যাকটিক্যাল বেদান্ত, যেটা আমাদের বইয়েতে পড়ানো হয়। আমরা যেগুলো পড়ি ইতিহাস বইতে, কেবল আমাদের দেশে কে এলো, কতবার লুণ্ঠন করলো, ময়ূর সিংহাসনটা কোথায় গেল, কার সাথে কার যুদ্ধ হলো,
হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল সেটাই ক্লাস 6-এ পড়ানো হয়, সেটাই 8-এ পড়ানো হয়, সেটাই ক্লাস 10-এর সিলেবাস। মুঘল সাম্রাজ্যের কেন পতন হয়েছিল, শুধু এইসব ইতিহাসে লেখা আছে। কিন্তু যারা আমাদের দেশের মহাপুরুষ, আমাদের দেশের যে আকর গ্রন্থগুলি, সেগুলো খুব একটা ইতিহাস বইতে স্থান পায় না। তার জন্য আমরা কি দেখতে পাই, যখন একটা সিগারেটের প্যাকেটে লেখা আছে ইট ইজ স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। কয়েকদিন আগে প্রেসিডেন্সি কলেজে ক্লাস নিতে গেছি, আমার সঙ্গে একজন সিনিয়র টিচার ছিলেন ক্যালকাটা আইএমএ, ওনার সাথে যাচ্ছিলাম 2 বছর আগে। দেখছি যে ক্লাসে করিডোরে ছেলেমেয়েরা একসাথে সিগারেট খাচ্ছে। এর নাম কি স্বাধীনতা না ব্যভিচারিতা? যেখানে বলে দিচ্ছি কি কজেস ক্যান্সার, তো আমাদের কি চৈতন্য হলো তাহলে? ইট ইজ স্মার্টনেস। চৈতন্য হলো সেই জিনিস, যে জিনিস আমাকে নিজের জীবনটা গড়তে সাহায্য করবে। স্বামীজি বলছেন যে আমাদের এডুকেশনটা কি হবে, এটা হবে ক্যারেক্টার বিল্ডিং, ম্যান মেকিং এডুকেশন। ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গিয়েছে কেরিয়ারে, কেরিয়ার বিল্ডিং, আর ম্যান মেকিংটা হয়ে গেছে মানি মেকিং। দুটো তফাৎ পাল্টে গেছে। তো তার জন্য কি হয়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ছেলেমেয়েরা পিঠে কাঁধে বোঝা, হ্যাঁ, কানে গোঁজা পিঠে ঝোলা। কানটা গোঁজা আছে দেখবে, বাইরের ভালো জিনিস ঢোকে না। আমাদের গীতাতে বলছে ভালো জিনিস শুনবো, চোখ দিয়ে ভালো জিনিস দেখবো, কিন্তু কানটাই বন্ধ সবার, দুটো কান বন্ধ, আর পিঠে একটা বিশাল বড় ঝোলা সকাল থেকে রাত পর্যন্ত। আর ছেলেটি বাড়িতে থাকলে পরে মা বাবার ডিস্টার্ব হবে, সেই জন্য সব একটা করে মাস্টারমশাই দেওয়া আছে। আর সাবজেক্টটা শেষে আছে একটা টোটালেও একটা মাস্টারমশাই হয়তো পাওয়া যায় যদি, তাহলে তাকেও দিতে পারে। তাহলে একটা সাবজেক্টে 3টে করে মাস্টারমশাই সারা সপ্তাহে সে এনগেজ করে, সে তার মূল্যবোধটা কোথা থেকে পাবে? তো স্বামীজির কথা, গান্ধীজি এসছেন একবার বেলুড় মঠে। তোমরা গেছো বেলুড় মঠে কখনো? বেলুড় মঠে যখন যাবে দেখবে স্বামীজির যে ঘর, তার দিকে বারান্দা আছে, সেই বারান্দাতে গান্ধীজি আছেন, আর সবাই জিজ্ঞেস করছে যে আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। অনেক মানুষ এসছে, ভিড় করেছে। গান্ধীজি বললেন যে দেখো, আমি এখানে এসেছি নট টু প্রিচ চরকা অর প্রিচিং নন ভায়োলেন্স। আমি অহিংসার আন্দোলনের কথা বলতে আসিনি, বা চরকা রাজনীতি ইত্যাদি বলতে আসিনি। আমি এসেছি ভারতবর্ষের একজন গুণী সন্তান, তাকে সম্মান জানাতে। এখানে এসে আমার তার প্রতি যে সম্মান ছিল এবং দেশের প্রতি যেটা ভালোবাসা ছিল, সেটা সহস্র গুণ বেড়ে গেল। কারণ যে মানুষটিকে আমরা দেখলাম, সে মানুষটি সারা জীবন দিয়ে এই কথাটি বলে গেছে। একবার যখন ভারতবর্ষে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে 1905 সালে, তারপরে যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হলো, তখন আমাদের কবি রবীন্দ্রনাথ ছিলেন ব্রিটেনে, আর সেখানে দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র দিলীপ রায় ছিলেন। তো রবীন্দ্রনাথকে বলছেন যে চলুন আমরা যাই, রানীর কাছে গিয়ে দরবার করি, ভারতবর্ষের উপর যে অত্যাচার হচ্ছে সেটা কিভাবে বন্ধ করা যায়, এ ব্যাপারে তার কাছে একটা অনুরোধ পত্র আমাদের দেওয়া দরকার, রিকোয়েস্ট লেটার। রবীন্দ্রনাথ বললেন না, বিবেকানন্দ স্বামী আমাদেরকে সে কথা বলে যায়নি, কারোর কাছে আমরা হাত পাতব না। স্বামী বিবেকানন্দ সেই যুগে পরাধীন ভারতবর্ষে বিদেশে গেছেন, শুধু যাননি, তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন। তিনি একটা জায়গায় বক্তৃতা করছেন, ধ্যান শেখাচ্ছেন, যে ছবি আমরা দেখতে পাই ধ্যানের ছবি, ধ্যান মূর্তি, তিনি বিদেশে গিয়ে ধ্যান শেখাচ্ছেন। তো তিনি যখন বলছেন, তখন একজন বারবার স্বামীজিকে ক্রিটিসাইজ করছে, বারবার করতে করতে স্বামীজির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। একবার স্বামীজি বিরক্ত হয়ে বললেন যে দেখো, তোমরা আমাদের দেশের প্রতি যে ক্ষতি করেছো, যে অন্যায় করেছো, আমরা যদি প্রশান্ত মহাসাগর থেকে সমস্ত কাদা তোমাদের দিকে ছুঁড়ে মারি না, তাহলেও গায়ের জ্বালা যাবে না। তো স্বামীজি আমাদের কি দিলেন? আমাদের ভয়েস দিলেন, আমাদের বলার শক্তি দিলেন। সেই মানুষটা আজ থেকে প্রায় 150 বছর আগে কপর্দক শূন্য, কিচ্ছু নেই, খালি পায়ে ভারতবর্ষটাকে ঘুরে 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 দেখলেন, নিজের চোখে দেখলেন, দিয়ে তার বিবেকের ডাক এলো, গুরুর বাণী। তো স্বামীজি যখন গুরুর আদেশ পেলেন, তাকে বিদেশ যেতে আর পয়সা নেই, কেউ ডাকেনি তাকে, কোনো ইনভিটেশন লেটার নেই, কেউ ডাকেনি। তিনি মনে করলেন যে আমি যাব। কি অদ্ভুত, ভালো করে গল্পগুলো শোনো, ভালো লাগবে। খারাপ লাগছে? আচ্ছা, তিনি যখন যাচ্ছেন জাহাজে, আজকের মতন এরকম উড়ে যাওয়ার সুযোগ ছিল না, এরকম পকেটে মোবাইল ছিল না, তখন মানুষের ধৈর্য শক্তি ছিল, অনেক দিন ধরে যেতে হতো। আমার মনে আছে, আমরা একবার ইউনিভার্সিটিতে আমাদের একটা ফুটবল খেলা হচ্ছে,
সেখানে আমরা শৈলেন মান্না মহাশয়কে এনেছিলাম চিফ গেস্ট করে। উনি আমাদের বলেছিলেন যে তখনকার দিনে ফুটবল খেলতে অলিম্পিকে তারা যখন বিদেশ যেতেন তাদের কতদিন ধরে যেতে হতো, তাই জাহাজের ডেকে তারা প্র্যাকটিস করতে করতে যেতেন। এখনকার দিনে কেউ কল্পনাও করতে পারবেন না। এবং 1950-52 সালে তারা ইংল্যান্ডে গিয়ে সেখানকার ব্রিটিশদের সাথে তারা খেলে এসেছেন খালি পায়ে। তা বলছে আমরা যখন খেলে গ্রিন রুমে ফিরছি, তা আমাদেরকে ওখানে ডেকে পাঠিয়েছে রাজপ্রাসাদে, কি না রানী দেখতে চান আমরা কি করে খালি পায়ে খেলেছি, আমাদের পা গুলো কি দিয়ে তৈরি। কারণ তখন তাদের মধ্যে ছিল কি দেশপ্রেম। তিনি বলছেন আমরা যে খেলছি আমাদের মধ্যে এমন একটা স্পৃহা ছিল যে আমরা শুধুমাত্র খেলবার জন্য জিতবার জন্য খেলছি না, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি আর আমার দেশটাকে প্রতিষ্ঠা করছি। দেশের ভাবনা, দেশপ্রেম আমাদের কোথায় যেন হারিয়ে গেছে। আমরা সবাই কারোর দিকে দোষ দিতে থাকি, কিন্তু স্বামীজির শিক্ষা সেই শিক্ষা ছিল না। তো স্বামীজি যখন বিদেশে যাবেন, একটু একটু করে বিভিন্ন মানুষ তাকে সাহায্য দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ টিকিট দিয়েছেন। তিনি মনে করছেন যে গুরুর আদেশ, কন্যাকুমারীতে গিয়ে তিনি ধ্যান করছেন। সেখান থেকে তার মনে হলো যে ভারতবর্ষের জন্য কিছু বলতে গেলে সেই দেশে গেলে ভালো, যে দেশের মানুষ শিক্ষাটা পেয়েছে, শিক্ষিত মানুষ আমার কথা বুঝবে। তো যাওয়ার পথে তিনি শেষ যাবেন ইয়াকাহামা থেকে ভ্যাঙ্কুভার, কানাডা। ভ্যাঙ্কুভার, আমাদের ভ্যাঙ্কুভারে নতুন একটা রামকৃষ্ণ মিশনের সেন্টার হচ্ছে, যেখানে স্বামীজি গিয়েছিলেন। তো যাওয়ার পথে অনেক দিনের যাত্রা, জাহাজে যেতে হচ্ছে। দুজন পাশাপাশি বসে আছে, পাশাপাশি বসে গল্প করছে। একজন আর একজনকে জিজ্ঞেস করছে যে কেন যাবে। তো একজন ব্যক্তি বলছেন যে দেখো, আমি যাব ওই দেশে, আমার ইচ্ছা ছিল কিছু প্রযুক্তি বিষয়ক কাজ করা, টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রবীন্দ্রনাথ একদিন বলছেন না যে পশ্চিমের জানলাটা খুলে দাও। পশ্চিমের জানলাটা খুলে দাও মানে নট টু ওপেন দ্য উইন্ডো পেন অফ দ্য ওয়েস্ট, এটা একটা সিম্বলিক মানে, অর্থাৎ পশ্চিমের দেশ থেকে বিজ্ঞান প্রযুক্তি আমাদের এখানে আনতে হবে। তাই জন্য নিজের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি কানাডায় পাঠালেন এগ্রিকালচারাল টেকনোলজি শিখতে, কি না কিভাবে কৃষিবিদ্যা, কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি কেন্দ্রিক দেশ, অর্থনীতিটা কৃষির ওপর। তাই নিজের ছেলেকে তিনি প্রথম পাঠালেন। যখন আমাদের দেশের মানুষ সমুদ্র পেরিয়ে যেত, সেখানে ফিলোসফি পড়তে, দর্শন শাস্ত্র আর আইন, আইসিএস পরীক্ষায় পাশ করে ফিরে আসতো, এই ছিল পুরোনো দিনের প্রথা। কিন্তু তিনি সেই ব্যতিক্রম করলেন, করে নিজের ছেলেকে পাঠালেন প্রথম ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী, কারণ না ভারতবর্ষের উন্নতি চাই। স্বামীজিও ওই তার পাশের যাত্রীটিকে বলছেন যে কি উদ্দেশ্যে যাবে। বলছে আমি যেতে চাই কিছু প্রযুক্তি শিক্ষা করতে, আমার ইচ্ছা যে কিছু উদ্ভাবনী শক্তি দিয়ে কিছু কাজ করা, কলকারখানা তৈরি করা, কিন্তু এদেশের মানুষ সেটা ঠিক পারছে না। তো ওদেশে গিয়ে যদি কিছু শিক্ষা পাই, দেখি যদি ওখানেই করতে পারি, আর জানি না কি হবে। তো স্বামীজি তখন বলছেন যে দেখো, তুমি যাচ্ছ ভালো, তবে আমার একটা কথা হচ্ছে পারলে ফিরে এসো, যা করবার এদেশেই করো। আর কালে কালে তুমি একটা গবেষণার জন্য এখানেই প্রযুক্তির গবেষণা হবে এমন একটা প্রতিষ্ঠান গড়ো, এটা একদিন ভারতবর্ষের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হবে গবেষণা। এটা স্বামীজির তার প্রতি অনুরোধ। তখন স্বামীজিকে তিনি জিজ্ঞেস করছেন, তো আপনি কেন যাচ্ছেন বিদেশে? বলছেন দেখো, ভারতবর্ষের যে ধর্ম, এই ধর্মটা বিদেশের মানুষের কাছে ঠিক ভালো করে প্রতিষ্ঠিত হয়নি। ভারতবর্ষের ধর্ম মানে লোকে জানে যে এখানে তন্ত্র সাধনা হয়, ব্যাংকের এটিএম কাউন্টারের মতন কিছু বাবাজিরা আছেন, গেলে পরেই মাথায় হাত দিয়ে দেবেন, পরীক্ষায় পাশ করে যাওয়া যায়, চাকরি পাওয়া যায়, সঙ্গে সঙ্গে কিছু সার্ভিস পাওয়া যাবে, ব্ল্যাক ম্যাজিক। অনেকে দেখবে আজকাল টিভিতে অ্যাডভার্টাইজ করছে, এসো আমার কাছে 100 টাকা দাও, গ্যারান্টি। কালকে সকালবেলায় দেখবে নতুন সকাল, প্রতিদিন চ্যানেল খুলবে রাত্রি 10:30 11টার পরে, সব চ্যানেলে এরকম বাবারা বসে পড়েছে। এই ধর্মের কথা স্বামীজি বলেন। তিনি বলেন দেখো, ভারতবর্ষের যে ধর্মটা বিদেশের মানুষ জানে না, কিন্তু যদি তাদেরকে বলা যায় তারা শিক্ষিত, তারা আমার কথা শুনবে, দেখি পারি কি। তারপরে দুজনে যাত্রা পথে যেতে যেতে নির্দিষ্ট স্থানে এলেন, দুজন আলাদা হয়ে গেল ভ্যাঙ্কুভার। এখন স্বামীজি চলে গেলেন তার পথে, আর ওই যে ব্যক্তি তিনি তার মতন চলে গেলেন। ইতিমধ্যে স্বামীজি, এটা ছিল 1893 সালের আগস্ট মাসে, যে মাসে আমরা এখন বসে আছি, আগস্টের শেষের দিকে তিনি ভ্যাঙ্কুভার গেলেন। উদ্দেশ্য কি না, চিকাগো শহরে যেতে হবে। তিনি শুনেছেন যে শিকাগোতে 11 সেপ্টেম্বর একটা ধর্ম মহাসভা হবে, পার্লামেন্ট অফ রিলিজিয়ান। কেন
না কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করেছিলেন তার 400 বছর প্রতিষ্ঠিত হবে, তার জন্য অনেকগুলো প্রোগ্রাম হবে, তার একটা হচ্ছে এই ধর্ম সম্মেলন। উদ্দেশ্যটা কি না, তার কনফারেন্সে কনভেনার প্রধান হচ্ছেন ডক্টর ব্যালোস। তার উদ্দেশ্যটা ছিল যে সব ধর্মের মানুষকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমার ধর্মটা যে শ্রেষ্ঠ ধর্ম এটাকে প্রতিষ্ঠিত করবো, অর্থাৎ খ্রিস্টানিটি ইজ দ্য বেস্ট রিলিজিয়ন, এটাকে প্রতিষ্ঠা করা। খুব ভালো কথা, এটাই ছিল মঞ্চের আয়োজন। স্বামীজির কোনো ইনভিটেশন লেটার নেই, কিন্তু তিনি বিবেকের ভিতর থেকে উপলব্ধি করলেন যে তাকে যেতে হবে, বলতে হবে। কিন্তু কে ডাকবে তাকে? তুমি যাবে কারোর বাড়িতে যদি তোমাকে নিমন্ত্রণ না করে কোনো অনুষ্ঠানে যাবে? যাবে? তুমি যাবে? যাবে উইদাউট ইনভিটেশন? যাবে? কারোর বাড়িতে একটা বিয়ে বাড়ি হচ্ছে, পাশ দিয়ে যাচ্ছ, খিদের পেয়েছে, ঢুকে পড়বে? তো স্বামীজির মতন মানুষ নিমন্ত্রণ ছাড়া পৌঁছে গেছেন, কিন্তু তারা তো মহাপুরুষ, তাদের যে অন্তর্নিহিত শক্তি আমাদের মতো নয়। তিনি প্রথমে শিকাগো শহরে গেলেন, গিয়ে দেখলেন যে এই শহরটা থাকা খুব কঠিন, প্রতিদিন অনেক ডলার লাগে, কিন্তু এখানে এত টাকা খরচ করার মতন পয়সা নেই। প্রথম দিন রেলওয়ে স্টেশনে প্যাকিং বাক্সে শুয়ে কাটালেন, এত ঠান্ডা। তো ট্রেনে একজনের সাথে আলাপ হয়েছিল, তো তিনি জিজ্ঞেস করলেন, স্যানবর্ন লেডি, বললেন যে আপনি কেন এসেছেন? তিনি বললেন যে আমার উদ্দেশ্য ছিল এরকম জায়গায় যাওয়া, আমি জানি না। তো তিনি তখন বলেছিলেন, ঠিক আছে, আপনার অসুবিধা হলে আমাকে স্মরণ করতে পারেন, আমি বস্টন শহরে থাকি। তো স্বামীজি দেখছেন যে এসে গেছেন বোধহয় 25শে আগস্ট, 11ই সেপ্টেম্বর, মাঝে এতগুলো দিন, এত টাকা আমাকে কে দেবে, পার ডে এত ডলার লাগবে। তখন তিনি ট্রেনে করে বস্টন শহরে গেলেন। তো বস্টন শহরে যখন গেলেন, তখন গিয়ে করলেন কি, তার বাড়িতে গেলেন, তিনি চিনতে পারলেন এবং সাদরে তাকে অভ্যর্থনা করলেন। অভ্যর্থনা করে তার বাড়িতে রাখলেন। শুধু রাখলেন না, উনি আরেকটা কাজ করলেন। ঠিক যেমন আমরা বাড়িতে ঝুলন সাজাই না, যে ঝুলন এখন করো কিন্তু আমরা ঝুলন, আমরা ছোটবেলায় ঝুলন করতাম, বাড়ির পুতুল টুতুলগুলো দিয়ে সাজিয়ে সেখানে করতাম, আমাদের একটা আনন্দ হতো, আর সবাই এসে যা পয়সা টয়সা দিত সেই পয়সা দিয়ে শেষ দিনে আমরা খেতাম। তো এই যে ছোট ছোট জীবনের আনন্দগুলো আমাদের হারিয়ে গেছে, নিজেরা নিজেদের আনন্দ তৈরি করে। তো স্বামীজি যে এসছেন, সেই মহিলা করলেন কি, তার পরিচিত চারপাশে সবাইকে খবর দিয়ে দিলেন যে এসব আমার বাড়িতে একটা অদ্ভুত লোক এসছে, দেখে যাও। এইভাবে অনেকেই স্বামীজির সাথে গল্প করতে আসে। তার মধ্যে এলেন একজন অধ্যাপক, যে অধ্যাপক এসে স্বামীজির সাথে অনেক প্রশ্ন উত্তর হলো। হওয়ার পরে তিনি বিচার করে দেখলেন যে এই মানুষটি এমন একজন মানুষ, তার জ্ঞান এত বেশি, আমেরিকার সমস্ত পণ্ডিতদের যত জ্ঞান সম্মিলিত করলেও স্বামীজির জ্ঞানকে হারানো যাবে না। স্বামীজি বললেন যে দেখো, আমার উদ্দেশ্য ছিল ওই শিকাগো ধর্মসভায় বক্তৃতা করা। বললো আচ্ছা, আমাকে কি সুযোগ দেবে? তখন উনি একটা ইন্ট্রোডাক্টরি লেটার, পরিচয়পত্র করে দিলেন যে এই যে কথাটা বললাম, এমন একজন ব্যক্তিকে পাঠাচ্ছি যার জ্ঞান আমাদের সম্মিলিত জ্ঞানের ঊর্ধ্বে, অতএব পরিচয় লাগে না। তো সেই পরিচয়পত্রটি নিয়ে স্বামীজি আবার ফিরে এলেন। যখন ফিরে এলেন শিকাগো শহরে, যাবেন মঞ্চতে দেখা করতে ডক্টর ব্যারোস, যিনি প্রধান ওই কনফারেন্সে, যাবার আগে যখন ব্যাগটা ঘেটে দেখছেন যে চিঠিটা কোথায়, দেখছেন চিঠিটা হারিয়ে গেছে। আবার তিনি সহায় সম্বলে কি হয়, একজনের বাড়ির বাইরে বসে আছেন। তখন দরজাটাও খুলে তিনি দেখছেন যে একজন সন্ন্যাসী, সন্ন্যাসী বলে তিনি জানেন না সন্ন্যাসী কেমন হয়, কি করে জানেন না। তাকে জিজ্ঞেস করলেন যে আপনার আসার উদ্দেশ্য কি এখানে? বললেন যে আমি এলাম ধর্ম মহাসভায় যেতে চাই। তখন তিনি আবার তার বাড়িতে তাকে রাখলেন, তিনিও এক মহিলা, এবং সেই বাড়িতে আরো অনেকজন প্রতিনিধি থাকার কথা। তার স্বামী যখন ফিরে এসে ওনাকে দেখে বললেন, দেখো অন্য প্রতিনিধিরা আসুক না আসুক তারা চলে যাক, কিন্তু এনাকে আমরা ছাড়বো না, এনাকে রাখতেই হবে, এল, মিসেস এল। এবং তারাই নিয়ে গেলেন, যখন স্বামীজি বললেন আমার পরিচয় নেই, তারা নিয়ে গেলেন স্বামীজিকে ওই ধর্ম মহাসভা ব্যক্তিদের কাছে। তো প্রথম দিন স্বামীজি যখন বলতে শুরু করলেন, খুব ছোট্ট একটি সময় পেয়েছিলেন, 11 সেপ্টেম্বর বিকেল বেলায়। শুধু যখন স্বামীজি শুদ্ধ দুটো কথা বললেন, আমার আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃগণ,
আমি তোমাদেরকে সবাইকে অনুরোধ করবো, ছোট্ট বই পাওয়া যায় চিকাগো বক্তৃতা, পারলে কিনে নেবে, বা এই আশ্রমেই হয়তো পাওয়া যায়, ইন্টারনেটে ডাউনলোড করা যায়। যখন ফাঁকা পাবে একবার করে বক্তৃতাগুলো পড়বে, বারবার পড়বে, দেখবে যে কিরকম একজন মানুষ বক্তৃতা করে সারা পৃথিবীকে পরিবর্তন করে দিলেন। তিনি যেই বললেন ভগিনী এবং ভাতৃগণ, তখন প্রায় 2-3 মিনিট ধরে হাততালি পড়তে শুরু করলো। স্বামীজি বলতে পারলেন না, একটা পরিচয় নেই এমন একটা মানুষ প্রথমেই তাদের হৃদয়টা জিতে নিলেন। উদ্দেশ্য ছিল ডক্টর ব্যারোজের মঞ্চটা ব্যবহার করা, টু এস্টাবলিশ খ্রিস্টানিটিকে প্রতিষ্ঠা করা। তার পরিবর্তে করলেন কি, যেন মঞ্চটা তৈরি হয়েছিল স্বামীজির জন্য। স্বামীজি যাবেন, ভারতবর্ষের কথা বলবেন। স্বামীজি 6টা বক্তৃতা করেছিলেন। আমি এই প্রত্যেকটা বক্তৃতার মধ্যে মূল্যবোধ আছে। কেন স্বামীজিকে গ্রহণ করলো পাশ্চাত্যের মানুষ? তার এই প্রথম বক্তৃতা থেকে পরের দিন সারা রাস্তায় কাট আউট করে গেল, স্বামীজির ছবি বেরিয়ে গেল, সবাই একে দেখতে চায়। তো এমন একদিন হলো 15ই সেপ্টেম্বর, একটা মহা ঝগড়া লেগে গেছে, কে বড়। সবাই বলছে আমার ধর্মটা বড়, ও বলছে আমার ধর্ম বড়, ও বলছে তার ধর্ম বড়। এমন একটা অবস্থা হচ্ছে যাতে ধর্ম মহাসভাটা ভেঙে যাবে। তখন স্বামীজি এলেন এই সমস্যার সমাধানে। একটা গল্প বলবো গল্পটা বললেন যে দেখো, একটা কুয়ো ছিল, কুয়ো দেখেছো? দেখেছো কুয়ো? সেই কুয়োতে কি থাকে না, জল থাকে। আগেকার দিনে সেই জল পান করা হতো, স্নানে ব্যবহার করা হতো, নিত্য প্রয়োজনীয়। এখনকার মতন এরকম তখন ট্যাপ কল ঘুরালে জল ছিল না, মানুষ এভাবে ব্যবহার করতো। তো সেই কুয়োতে একটা ব্যাঙ থাকে। সেই ব্যাঙটা, কুয়োটা বড়, এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরাঘুরি করে, এবং সেটা তার কাছে একটা জগৎ। তো একদিন সেই কুয়োতে একটা ব্যাঙ বাইরে থেকে লাফ দিয়েছে, এই কুয়োর মধ্যে পড়ে গেছে। যেই পড়ে গেছে সে তো আর বাইরে যেতে পারছে না, সেই কুয়োতে আটকে পড়েছে। তখন দুই ব্যাঙের মধ্যে বন্ধুত্ব। এই কুয়োর ব্যাঙটা জিজ্ঞেস করছে, ভাই তুমি কোথায় থেকে এসেছো? বলে আমি একটা বিশাল সমুদ্র থেকে এসেছি। বলছে তোমার সমুদ্র কত বড়? তখন কুয়োটার এ প্রান্ত থেকে ও প্রান্তে ব্যাঙটা লাফ দিয়ে বলে এতটা বড়? তখন বললো না ভাই, তুমি কল্পনাও করতে পারবে না এই তোমার কুয়োর থেকে আমার সমুদ্রটা কত বড়। এই ছোট্ট গল্পটি বলে স্বামীজি বললেন, এখানে যারা এসেছেন তারা সেই কুয়োর ব্যাঙের মতনই আবদ্ধ হয়ে আছেন তার জগতের মধ্যে। এই সংকীর্ণ জগতের বাইরে না বেরোতে পারলে উদারতা আসবে না। এইটা বলার পরে সমস্যার সমাধান মিটল। তারপরে আবার বক্তৃতা পর্ব চলল, টোটাল 15 দিন চলেছে। তো স্বামীজি এর মধ্যে একদিন বললেন, দ্বিতীয় দিন বললেন, একদিন তৃতীয় দিন তিনি বললেন হিন্দুইজমের মধ্যে, হিন্দু ধর্মটা কি, এই ধর্মের মধ্যে আপর গ্রন্থ কি আছে, আমাদের ধর্মের মূল সত্যটা কি, আমি কে, তত্ত্বমসি, আমি সেই, আমি কোথা থেকে এসেছি, অমৃতস্য পুত্রা। কারোর সঙ্গে কারোর কোনো বিভেদ নাই। বুদ্ধ যে কথা বলছেন স্বামীজিও সেই কথাই বলছেন। স্বামীজি বলছেন আপন মোক্ষার্থং জগদ্ধিতায়, নিজের মুক্তির জন্য কি চাই না জগতের হিত। বুদ্ধ কি বলছেন? বহুজন হিতায় বহুজন সুখায়। তো এই যে মহাপুরুষদের কথা তিনি একটা লেকচারে বললেন, বুদ্ধিজম এন্ড হিন্দুইজম, বুদ্ধের কথা আর হিন্দুদের কথা। তারপরে তিনি বলছেন যে আমাদের ভারতবর্ষের জন্য কি চাই। তিনি বলছেন দেখো, ভারতবর্ষের জন্য কিছু চাই না, কোনো ধর্ম চাই না, কোনো জ্ঞান চাই না, কোনো অতিরিক্ত কিছু চাই না। তোমরা আমাদেরকে কিছু সম্পদ, তোমাদের যেটা অতিরিক্ত আছে দাও, যা দিয়ে আমরা আমাদের দেশটা করতে পারি। ওই যে প্রথম একটা গল্প বললাম, ভ্যাঙ্কুভারে দুজন আলাদা হয়ে গেলেন। তো ইতিমধ্যে স্বামীজির কাজ করছেন, আর ওই ব্যক্তি আরেকজন, তিনি কি করছেন না, তিনি তার টেকনোলজি নিয়ে শিক্ষা করছেন। করতে করতে তারও বেশ কয়েকটা বছর পেরিয়ে গেছে, স্বামীজিরও কয়েকটা বছর পেরিয়ে গেছে। স্বামীজি বিদেশে ছিলেন 93 থেকে 97 সাল। 97 সালে তিনি ফিরে এলেন ফেব্রুয়ারি মাসে, আর 97 এর মে মাসে তিনি এই প্রতিষ্ঠানটা তৈরি করলেন, রামকৃষ্ণ মিশন, কলকাতা প্রথম তৈরি হলো 1 মে। তো এর মধ্যে তারও পরিবর্তন হয়েছে, এনারও পরিবর্তন হয়েছে। স্বামীজির নামে কাগজে খবর বেরোচ্ছে, তিনি বক্তৃতা করছেন, মানুষ তাকে গ্রহণ করেছে, তার নামে চারিদিকে পোস্টার পড়েছে, টিকিট কেটে তখনকার দিনে লোকে বক্তৃতা শুনতে আসছে।
বিভিন্ন হলে কাগজে অ্যাডভার্টাইজ দিতে হতো স্বামীজির নামে যে আজকে অমুক হলে বক্তৃতা হবে, আজকে ওই শহরে তিনি বলবেন, মানুষ ছুটে আসছে। এরকম নয় যে এই বক্তৃতা শুনতে পারবে, ওখানে যারা আয়োজন করতো টিকিটের বিভিন্ন রকমের ছবি আজকাল পাওয়া যায় যে স্বামীজির এরকম অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। বিভিন্ন কাগজ, নিউ ইয়র্ক টাইমস, ডেইলি মিরর, নাম করা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট। তো সেই প্রথম ব্যক্তি যিনি টেকনোলজি পড়াশোনা করছেন, তিনি স্বামীজির খবর পড়ছেন, বিভিন্ন কাগজ পত্রিকায় বেরোচ্ছে। তিনি ভারতবর্ষে ফিরে এসেছেন স্বামীজির কথা মতন, ফিরে এসে তিনি ব্যবসা শুরু করেছেন, ব্যবসায় কিছুটা সাফল্য এসছে। তখন তার মনে পড়েছে, আচ্ছা সেই সন্ন্যাসী তো আমাকে বলেছিল যে একটা প্রতিষ্ঠান করতে, যে প্রতিষ্ঠানটা দিয়ে নাকি ভারতবর্ষের একদিন গবেষণা হবে এবং সেটা ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ ইনস্টিটিউট হবে। এটা স্বামীজির প্রতিশ্রুতি, অনুপ্রেরণা। তো তাহলে আমার তো মনে হয় এখন এটা শুরু করলে ভালো। তখন খুঁজে স্বামী বিবেকানন্দের ঠিকানাতে তিনি একটি চিঠি লিখলেন, লিখে বললেন যে মশাই, আপনি তো আমাকে উৎসাহিত করেছিলেন যে একটা প্রতিষ্ঠান তৈরি করতে যেখানে গবেষণার কাজ হবে। আজ আমি সেই প্রতিষ্ঠান তৈরি করার মতন জায়গায় এসে পৌঁছেছি, তাহলে আপনাকেই তো এর দায়িত্ব নিতে হবে, যেহেতু আপনি বলেছিলেন। স্বামীজি সেই চিঠি পেয়েছেন এবং তাকে সুন্দর উত্তর দিয়েছেন যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা কালে ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে, এর সাফল্য কামনা করি, কিন্তু আমি সেই সঠিক ব্যক্তি নই যে এই প্রতিষ্ঠানটির এখনই দায়িত্ব নিতে পারি, এটা অন্য কেউ দায়িত্ব নেবে, আমার আশীর্বাদ থাকলো। তো সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা এই টেকনোলজি পড়াশোনা করে ইনস্টিটিউটটা তৈরি করার কথা ভাবছেন, তিনি হলেন জামশেদজি টাটা। তো এই যে জামশেদজি টাটার সঙ্গে স্বামীজির যে দেখাটা, এটা খুব সাধারণ দেখা নয়। ভারতবর্ষের দুজন মহান সন্তান, ইনি যেমন সন্ন্যাসী ছিলেন, ভারতবর্ষের জন্য তিনি দেশ বিদেশে ঘুরেছেন, কষ্ট করেছেন, প্রতিষ্ঠান গড়েছেন, আজকে প্রতিষ্ঠান গড়ে গেছেন বলে আমরা আজকে নানান সেবা পাচ্ছি। আবার জামশেদজি টাটাও, তিনি টাটা স্টিল বানিয়েছিলেন, টাটা করেছিলেন বলে আজকে ভারতবর্ষের অর্থনীতির একটা বড় সম্পদ সেটি। আর যে প্রতিষ্ঠানটা স্বামীজি স্বপ্ন দেখেছিলেন এবং টাটা করেছিলেন, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের আজকের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেখানে আজকে কত ছেলেরা গবেষণা করছে, ছেলে মেয়েরা যাচ্ছে, সেখান থেকে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, ভালো ভালো গবেষণা পত্র বেরোচ্ছে, প্রযুক্তি হচ্ছে। তো স্বামীজির অনুপ্রেরণা কোথায়? না শিক্ষার উপর। তাই স্বামীজির শিক্ষা, সেটা অন্তর্নিহিত শক্তির শিক্ষা। কারণ রবীন্দ্রনাথের এই অসন্তোষের কারণ বললাম, এটাই ছিল রবীন্দ্রনাথের অসন্তোষের কারণ। কেন? ওই যে লর্ড মেকালের কথা বললাম, 1835 সালে তিনি ভারতবর্ষে এসে দেখলেন যে এই দেশটাকে কিভাবে জয় করা যাবে, ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা করতে হবে। তিনি সারা ভারতবর্ষ করে দেখলেন, গিয়ে একটা সুন্দর বক্তৃতা করেছিলেন। তোমরা নেটে সার্চ করবে, বক্তৃতাটা পেয়ে যাবে। লর্ড মেকালের স্পিচ ইন 1835। কি বললেন? বললেন, দেখো আমি একটা অদ্ভুত দেশ দেখে এলাম, যে দেশে কোনো দারিদ্র নাই, যে দেশে কোনো দারিদ্র নাই। এদেশের ধুলিকণায় সম্পদ। যদি এই দেশটাকে জয় করতে হয়, ইফ ইউ কনকার দিস নেশন, তাহলে এটাকে কি করতে হবে? এই দেশের যে ইনডমিটেবল স্পিরিট, স্পিরিচুয়ালিটিটাকে ভেঙে দাও। দিয়ে কি করো না, এদেরকে কিভাবে নেটিভ কালচার থেকে বের করে ইংলিশ কালচারে ট্রান্সফার করতে হয়, সেই শিক্ষাটুকু দাও। ক্লার্ক বানাও, ক্লারিক্যাল শিক্ষা। তাই ঠিক তার পরে, প্রায় 50 বছর পরে কি আরেকটু পরে, রবীন্দ্রনাথ লিখছেন অসন্তোষের কারণ। খুব সুন্দর কথা, কোট: কিনতে গেলাম জামা, পাইলাম এক পাটি মোজা, তাহাকে কোন রকমে কাটিয়া ছিড়িয়া জামা করিয়া পরিবার বৃথা চেষ্টা সফল হইল না। অর্থাৎ আমার ইচ্ছা ছিল একটা জামা পরবার, কিন্তু পেয়েছি দুটো পায়ের মোজা। এখন কি করবো? আমার তো দরকার হচ্ছে জামা। ওই মোজাটাকে কেটে কুটে একটা জামার চেহারা দেবার চেষ্টা করছি। এর নাম শিক্ষা। এই শিক্ষা রবীন্দ্রনাথও চাননি, পরবর্তীকালে বিবেকানন্দও চাননি। বিবেকানন্দের শিক্ষা এই শিক্ষা ছিল না, অন্তর্নিহিত শক্তির জাগরণটাই ছিল শিক্ষা। তো মূল্যবোধটা কি? মূল্যবোধ কোনো জায়গা থেকে কেনা যায় না। একই জিনিস আমরা প্রতিদিন দেখছি, একই পড়াশোনা মাস্টারমশাইরা পড়াচ্ছেন, তো বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন নাম্বার পায় কি করে? তার অন্তর্নিহিত শক্তির ওপর। যে বুঝেছে সে মজেছে, যে বোঝেনি সে মরেছে। যে বুঝেছে যে আমাকে পড়াশোনা করতে হবে, সে মজে গেছে পড়াশোনা, সে ঠিক পড়াশোনা করবে। কারণ আমাদের এখন একটা অদ্ভুত শিক্ষা ব্যবস্থা। ছাত্রদের একটা প্রশ্ন যে আসলে আমরা কি পড়াশোনা করে টাটা জামশেদজি হবো? কেন পড়াশোনা করবো?
হ্যাঁ, জামশেদজি টাটা মতন হতে পারলে তো আমাদের প্রত্যেকটা দেশ উন্নত হয়। কারণ এখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট নিয়েছে, দেখো সরাসরি যদি কথা বলি, রাজনীতির ব্যক্তিত্ব তারা তাদের কথা বলেন। দেখবে ভোটের আগে সমস্ত রাজনৈতিক দল বলেন, এসো তোমাদের চাকরি দেবো, আমাকে ভোট দাও। তো আমার মনে হয় কোনো স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাশ করার পর কোনো ছেলে মেয়ে তার পাড়ার পার্টি অফিসে যায় না যে এই দাদা আমার সার্টিফিকেটটা আছে, আমাকে কালকে একটা চাকরি দিন। সবাই জানে যে যা করতে হবে আমার নিজের যোগ্যতা দিয়ে করতে হবে। তার জন্য আজকের ভারতবর্ষের একমাত্র উপায় হচ্ছে যে নিজের জন্য করার জন্য এন্টারপ্রেনিয়রশিপ কি করে করা যায়, প্রকল্প রূপায়ণ। চারিদিকে গবেষণা হচ্ছে এবং আজকাল অনেক প্রকল্প তৈরি হয়েছে। এই ছোট্ট প্রকল্প দিয়ে শুরু করলেই একদিন পরবর্তীকালে সবাই বড় হয়েছে। যেই বড় হয়েছে তার একটা শুরুর গল্পটা হচ্ছে খুব দারিদ্র, খুব সহজে সে একদিন বড় হয়ে যায়নি। এই ধীরে 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 চেষ্টা করতে করতে, পরিশ্রম করতে করতে একদিন সে অনেক বড় হয়েছে। সেই জন্য প্রথম দিন শুরু করার রাস্তাটা, তার যে ভেতরের অদম্য ইচ্ছাটা থাকলেই একদিন সে বড় হয়ে যাবে বলে আমার মনে হয়। কারণ আমরা যেগুলো ক্লাসে পড়াই, আমি একটা ছোট্ট অন্য গল্প বলছি, স্বামীজি নয়, অন্য কিছু না, আমাদের একটি স্টুডেন্ট, সে স্টুডেন্টটি এসছে বাড়ি থেকে বার্নপুরের দিক থেকে কলকাতায় পড়তে এসছে। তাহলে সে মা বাবার থেকে অনেক দূরে আছে, তার বাড়ি থেকে অনেক পয়সা দিয়েছে তাকে। সে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকে কলকাতা শহরে, বিশ্ববিদ্যালয়ের পরে কলকাতা বিশ্ববিদ্যালয়। খুব প্রমিসিং, ভালো মেয়ে। প্রথম সেমিস্টারে দেখলাম যা প্রতিভা আছে, সে খুব সহজেই একটা চাকরি পেয়ে যাবে, ক্যাম্পাস থেকেই চাকরি পেয়ে যাবে। প্রথম সেমিস্টারে সে সব বিষয়ে পাশ করেছে এবং ভালো নাম্বার পেয়েছে। দ্বিতীয় সেমিস্টারে দেখলাম তার বেশভূষা পাল্টে গেল, গায়ে ট্যাটুর সংখ্যা বাড়তে থাকলো, ক্লাসে অ্যাটেন্ডেন্স কমতে থাকলো, ও হয়ে গেল রেগুলারলি ইররেগুলার, কনসাসলি আনকনসাস। ইট ইজ দ্য হিস্ট্রি টু গেট এ মিস্ট্রি। মানুষ কেন মিস্ট্রি মানে কি? রহস্য। রহস্যটা আকাশ থেকে আসে না, রহস্যটা সে তার জীবন দিয়ে তো। এটাই হচ্ছে ঘটনা, ইতিহাস, হিস্ট্রি। সেকেন্ড সেমিস্টারে দেখলাম দুটো পেপারে সে সাপ্লিমেন্টারি পেল, মানে পাস করতে পারে। তৃতীয় সেমিস্টারে, তো প্রথম সেমিস্টারে লিটল কেয়ার, সেকেন্ড সেমিস্টার নো ফিয়ার, থার্ড সেমিস্টার ডোন্ট কেয়ার, ফোর্থ সেমিস্টার উইদাউট ফিয়ার। কারণ তখন আর তো সে বড় হয়ে গেছে, সে কারোর কথা শুনবে না। আর সে তো মা বাবার থেকে দূরে, গার্জেনকে, সে নিজেই তো গার্জেন। তো সেকেন্ড সেমিস্টারে দুটো পেপারে পাস করতে পারলো। থার্ড সেমিস্টারে আবার পরীক্ষা দিলে আবার ব্যাক পেয়েছে। ফোর্থ সেমিস্টার আমি দেখছি মেয়েটি না সময়ে তার অ্যাসাইনমেন্ট জমা দেয়, প্রজেক্ট জমা দেয়। তোমাদের তো প্রজেক্ট আছে তাই না? প্রজেক্ট কি করো, সময়ে জমা দাও না ঠিক যেদিন লাস্ট ডেট তার আগের দিন রাত জেগে কোনো রকমে ঘেঁটে মা বাবারা চেষ্টা করে ইন্টারনেট ঘেঁটে এখান থেকে ঘেঁটে কপি পেস্ট করে এখান থেকে করে একটা জায়গা খাড়া করা। তো যেভাবে তুমি করবে তাই পাবে। নিউটনের তৃতীয় সূত্র, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তুমি আজকে যা দেবে তাই ফেরত পাবে, বুঝেছো? সেই মেয়েটি ফোর্থ সেমিস্টারে দেখলাম যে প্রতি সেমিস্টারই ডিস্টার্ব করছে, সময়ে অ্যাসাইনমেন্ট দেয় না, প্রজেক্ট সাবমিট করে না। একে বাবা বিদায় করে দিলে বাঁচি, আমি পাস করিয়ে দিলাম। একদিন দেখছি সন্ধ্যাবেলা বিশ্ববিদ্যালয় থেকে বেরোবো, ন্যাশনাল লাইব্রেরির পাশে যে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে, দেখছি একজন টিচার বসে আছেন সন্ধ্যের মতো। তাহলে আপনি বাড়ি যাবেন না? বললো যে হ্যাঁ যাবো, একটি স্টুডেন্ট আসবে। বললাম কে? তার নাম হচ্ছে দেবাঞ্জলি, আমরা বলতাম জলাঞ্জলি। তো সে মেয়েটি আসবে, কারণ না ও অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, উনি ইউনিভার্সিটিতে মার্কস সাবমিট করেনি, ওর রেজাল্টটা ইনকমপ্লিট। বললো দেখুন ওকে খবর পাঠানো হয়েছে, ও আসুক, ওকে আমি একটাই প্রশ্ন করব। কি প্রশ্ন আপনার? প্রশ্নটা হচ্ছে তোমাকে আমি যে পেপারটা পড়াতাম এর নাম কি? সেই মেয়েটি আরো আধ ঘন্টা এক ঘন্টা পরে এসেছিল। তার মাস্টারমশাই যে পেপারটা পড়াতো তার নামও সে বলতে পারে, অথচ সে একটা ভালো মেয়ে। তার কারণ হচ্ছে জীবন থেকে মূল্যবোধটা তার হারিয়ে গেছে, সে আস্তে আস্তে তার লাইন থেকে সরে গেছে। তো স্বামীজির কথা বলছি, স্বামীজির এই অনুপ্রেরণায় যে চিকাগো বক্তৃতা করলেন এবং পরবর্তীকালে বিদেশে থাকলেন, তার অনুপ্রেরণায় বিদেশ থেকে মানুষরা আমাদের দেশে চলে এলো। তারা কেন এলো? না আমাদের দেশটাকে সেবা করতে। কে এলেন? না তোমরা নিবেদিতার কথা শুনেছ, ম্যাকলাউড, সেভিয়ার, হ্যাঁ, এরা সব বড় বড় তারা স্বামীজির শিষ্যরা আমাদের ভারতবর্ষে এলেন। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন নিবেদিতা, মার্গারেট এলিজাবেথ নোবেল। তার কি গুণ ছিল না?
যখন আমরা এখন আমাদের এখানে পড়াই, একটি ছেলে বা মেয়ে একটু পড়াশোনায় ভালো হলে পরে বাবা মা চেষ্টা করে কিভাবে তাকে বিদেশে পাঠিয়ে দেয়। যেন কোনোভাবেই সে ভারতবর্ষে যেন কোনো একটা ভালো মাস্টারের চাকরি পেল না করে। বিদেশে গিয়ে যদি ঝাড়ু দেয় তাও ভালো, নিউ ইয়র্কে ঝাড়ু দেয় ভালো কথা, কিন্তু আমাদের এখানে একটা স্কুলের মাস্টারমশাই হবে না। ইভেন আজকাল মায়েরা পর্যন্ত কি করছে, মেয়েদের বিয়ে দিচ্ছে, এদেশের পাত্র তারা খোঁজে না, তারা বিদেশের পাত্র খোঁজে। তার কতগুলো সংসার আছে, সে কি করে সব অজানা, কিন্তু সে বিদেশে থাকে। আর স্বামীজির সময় সবাই বিদেশ থেকে ভারতবর্ষে চলে আসছে ভারতবর্ষের সেবা করতে। একদিন এই কলকাতাতে ডাক্তার রাধাগোবিন্দ কর, নাম শুনেছ, আরজি কর, তিনি গেছেন, বাড়িতে ফিরে এসেছেন, দেখছেন বাড়ির দুয়ারে একজন বিদেশি মহিলা বসে আছে। কেন বসে আছে জিজ্ঞেস করছেন, আপনি কে? বলুন আমার পরিচয় এই। আচ্ছা, আমি শুনলাম যে আপনি অমুক বস্তিতে একটি বাচ্চাকে নাকি দেখতে গিয়েছেন, ওর নাকি প্লেগ হয়েছে। হ্যাঁ, আপনি জানলেন কি করে? ওটা খুব স্যাবি, নোংরা বস্তি, ওখানে কেউ যেতে পারে না। আমি একবার গিয়েছিলাম, ইচ্ছা আছে আজকে বিকালে যাওয়ার। বলতে পারেন ঠিকানাটা কোথায়? বললো, জানি অমুক জায়গা, তবে আপনি যাবেন না, কারণ ওই জায়গাটা গেলে পরে ওখানে দূষিত জায়গা, আর এই সমস্ত রোগ খুব ইনফেকশাস, আপনার যাওয়া ঠিক হবে না। বললো আচ্ছা ঠিক আছে। বিকেলবেলা আরজিকর গেছেন, ডাক্তার আরজিকর দেখতে ওই বাচ্চাটিকে। যে বস্তিটি তিনি দেখে এসেছিলেন, যাওয়ার পথ এবং ঘরটা ছিল ভীষণ নোংরা, আবর্জনায় ভর্তি। গিয়ে দেখলেন পুরো ঘরটা আলোয় ভর্তি, ঘরটা পরিষ্কার, আর ওই শিশুটি নিবেদিতার কোলে শুয়ে আছে। এগুলো স্বামীজির শিক্ষা। বিদেশ থেকে একটা মহিলা এসেছেন, আমাদের ভারতবর্ষটাকে গ্রহণ করছেন। ভারতবর্ষের দারিদ্র দেখে আসেননি, ভারতবর্ষের অশিক্ষা দেখে তিনি আসেননি, কুসংস্কার দেখে আসেননি, এসেছেন মূল্যবোধ দেখে। এবং তিনি যখন এলেন, ওই শিশুটিকে তার কোলে রেখেছেন। ডাক্তার আরজিকর দেখে অভিভূত। শিশুটি পরবর্তীকালে কয়েকদিন পরে মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে সে একজন নতুন মায়ের সন্ধান পেয়েছিল, যার একটা হৃদয় ছিল। আমাদের মূল্যবোধ কি? এই হৃদয়ের সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ, 3H ফ্যাক্টর। আমাদের হাত আছে, হ্যান্ড, আমাদের হার্ট আছে, আমাদের হেড আছে। 3H যদি একসাথে করতে পারি, তাহলে এই হাত দিয়ে আমরা ভালো পরিশ্রম করতে পারবো, এই হৃদয়টা দিয়ে অনুভব করতে পারবো, আর এই মস্তিষ্ক দিয়ে আমরা চিন্তা করতে পারবো। তো স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা, দেশপ্রেম, আমাদের সমাজ চেতনা, অর্থনৈতিক চিন্তা, এর জন্য যে ব্যক্তি তৈরি করে দিয়ে গেলেন, আচার্য শঙ্কর ভারতবর্ষে কি করলেন না, 4 প্রান্তে 4টে মঠ তৈরি করে দিয়ে ভারতবর্ষকে বেঁধে দিয়ে গেছেন। আর স্বামীজি কি করলেন? স্বামীজি সেই শঙ্খধ্বনি করলেন, কারণ আমরা জানি যে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য বেজেছিল মহাভারতের যুদ্ধে। আর স্বামীজির সেই অগ্নিমন্ত্রে দীক্ষিত শিক্ষার মাধ্যমে তিনি সারা পৃথিবী জুড়ে তার বিজয় শঙ্খ বাজালেন, ভারতবর্ষকে নতুন করে প্রতিষ্ঠা করার। ভারতের যে ধর্ম, সেটা কি ধর্ম? মানব ধর্ম, মানব প্রেম। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু ম্যানকাইন্ড। তাই রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন রোমালোলাকে, তুমি ভারতবর্ষকে জানতে চাও, স্টাডি বিবেকানন্দ। ওর একটা মিনি ভারতবর্ষ, তাকে পড়ো, ভারতবর্ষকে জেনে যাবে। ছাত্ররা বলছে যে স্বামীজিকে যে জানলে বা পড়লে, স্বামীজি নিয়ে ভাবনা চিন্তা করলে কি রেজাল্ট করতে পারবো? হ্যাঁ ভাই, দেখো স্বামীজি একটা এর উত্তরে একটা ছোট্ট কথা বলি, বুঝলেন? একটি ছেলে পুরুলিয়া থেকে এসেছে, যেটা আপনিও মানে ভালো লাগবে শুনলে। এই ছেলেটি এসছে, বেলুড় মঠের গেটে ঘোরাঘুরি করছে, সারা রাত ওই গেটের বাইরে আছে। আর এদিকে ইউনিভার্সিটি, অন্যদিকে হচ্ছে কলেজ, বিদ্যামন্দির। তো গেটের দারোয়ান দেখেছে একটা ছেলে ঘোরাঘুরি করছে, ছেলেটি সারা রাত আছে, তপশিলি উপজাতি প্রজাতির, শিডিউল্ড ট্রাইব। তো ওই ছেলেটিকে ও বিদ্যামন্দিরের অধ্যক্ষর কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করছে যে তোমার কি চাই, তোমাদের মতন বয়সটা। তো ছেলেটি বাড়ি থেকে চলে এসছে, তার খাবার নাই, বাবা খেতে দিতে পারছে, বান্দোয়ান এলাকার, এত দরিদ্র। তো বলছে যদি আমাকে কোনো একটা ঝাড়ুদারেরও কাজ দেওয়া যায়, আমি তাহলে এখানে থাকতে পারি। তো ছেলেটি ওখানে কাজে লেগে পড়ে। লাগার পরে ওই পরিবেশটার সঙ্গে তার এমন একটা যোগসূত্র হয়, কাজ করে, কাজ শেষে সে এসে ওই অফিসের মধ্যে ঘোরাঘুরি করে। অফিসের কম্পিউটার, খাতাপত্র, এইসব খাতা চাইলে এগিয়ে দেয়,
কম্পিউটারটার পাশে একটু ঘোরাঘুরি করে। তো অফিসের যিনি বড়বাবু তিনি জিজ্ঞেস করছেন, আরে তুই কম্পিউটার জানিস? বলে একটু একটু শিখেছিলাম। তুই কোন ক্লাস পড়েছিস? বলে আমি 11 পড়তে পড়তে ছেড়ে চলে এসেছি। তখন তার চমক হয় যে ছেলেটার পড়াশোনা হয়নি। তিনি আবার অধ্যক্ষ মহারাজকে বলছেন যে দেখুন এই ছেলেটি এই ব্যাপার, একটু কিছু করা যায় কি? তো অধ্যক্ষ তখন করলেন কি, সেই কলেজে যে ওকে জিজ্ঞেস করলেন যে তুই কোথায় পড়তিস ইত্যাদি ইত্যাদি। ও বললো যে আমার স্কুলের নাম এই এই। তো মহারাজ আমার নাম্বার জোগাড় করে হেডমাস্টারকে ফোন করলেন যে দেখুন আমরা যদি ছেলেটিকে এখানে পড়ার ব্যবস্থা করি, আপনি কি আপনার স্কুল থেকে ওকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে দেবেন? উনি বললেন হ্যাঁ দিতে দেবেন। ঠিক আছে, তো ছেলেটি কিন্তু ওই আমাদের বেলুর মঠে এখানে থেকে পড়াশোনা করছে, এই বিভিন্ন ছাত্ররা ওকে হেল্প করছে। ও ওখান থেকে গিয়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন পাওয়ার পরে এই বিদ্যামন্দির কলেজে ওকে ফিলোসফিতে ভর্তি করে অনার্সে। ছেলেটা ফার্স্ট ক্লাস পায় ফিলোসফি অনার্সে। তারপরে এমএতে ভর্তি হয়। এমএতেও সে লাস্ট সেমিস্টার তার চলছে, সে প্রত্যেকটাতে ফার্স্ট ক্লাস পেয়েছে এবং সে নেট ক্লিয়ার করে দিয়েছে। যে কোনো দিন একটা লেকচারার হয়ে যাবে কলেজে। যে ছেলেটি এসেছিল বোধহয় জীবনটা আমার এই পথে পথে কাটবে, সে কিন্তু একজন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে যেতে পারে। তো স্বামীজির যে শিক্ষা, স্বামীজির জীবন যদি কেউ পড়ে এবং এই মহাপুরুষদের জীবন পড়ে, তাহলে তার সামান্য শক্তিটুকু মহান শক্তিতে পরিণত হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। অন্তত একটা ভালো মানুষ হতে পারবে। মানুষ মানে টাকা নয়। একদিন বুঝতে পারবে, আজ বুঝতে পারবে মানুষ মানে গাড়ি নয়, মানুষ মানে বৈভব ব্যভিচারী নয়। কারণ সমাজটা অন্যদিকে বইছে, অন্য খাতে। জীবনটা ঠিক জলের মতন, আমার মনটা একেবারে জলের মতন। জল নিম্নগামী, মনও নিম্নগামী। জলকে উপরে তোলা ভীষণ কঠিন। সূর্য আছে বলে জল ওঠে, ইভাপোরেশন হচ্ছে, বাষ্পীভূত হয়, একটা কঠিন একটা স্কর্চিং হিট অফ দ্য সান। তেমনি মন উপরে ওঠা ভীষণ কঠিন। আগেকার দিনে আমরা যখন তোমাদের মতন ছাত্রছাত্রীরা ছিলাম, আমাদের সময় এত প্রলোভন ছিল না। এখন প্রলোভন অনেক। সেই প্রলোভন কাটিয়ে মনকে উপরে তুলতে গেলে এরকম মহান ব্যক্তিদের জীবন এবং আদর্শ আমাদের পড়তে হয়। একটা বই কিছুদিন আগে আমাদের একজন মহারাজ আছেন, স্বামী চেতনানন্দজি। চেতনানন্দ মহারাজের জীবনে আমাদের প্রত্যেক মানুষের জন্য তিনি উপহার পাঠান। কি পাঠান না, নিত্য নতুন বই লেখেন। তো একটা বই উনি লিখেছেন প্রাচীন সাধুদের কথা বলে, অর্থাৎ 60-এর দশকে, 50-এর দশকে, 70-এর দশকে পুরনো পুরনো সাধুদের জীবনী লিখেছেন। এবং তাদের সঙ্গে তার যে কথোপকথন হয়েছিল কিছুটা রেকর্ড করা আছে, কিছুটা তিনি ডায়েরি লিখেছিলেন, কিছুটা পুরনো নথিপত্র ঘেটে। এত অপূর্ব বই। আমি প্রতিদিন রাত্রে একটা জীবনী পড়ি। সেটা এত অনুপ্রাণিত করে। সেটা কি করে, আমার মনটাকে অন্যদিকে যেতে অন্তত আটকে দেয়। একটা মানুষ একদিনে কিন্তু খারাপ পথে যায় না, ধীরে 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 যায়। আর যখন সে চলে যাচ্ছে অন্য পথে, কেউ তাকে আটকায় না। একমাত্র তাকে তার অভিভাবক হচ্ছে তার বিবেক, কনসিয়েন্স। মা বাবা কিছু দূর পারবে, তারপরে আর পেরে উঠবে না। কারণ আমরা মা বাবার চোখের আড়ালেই বেশি সময় কাটাই। অতএব নিজের অভিভাবক নিজেই। সেটা তোমাকে কে করে দেবে? কারণ স্বামীজি বলছেন না যে এই লাইফটা একটা জিমনাসিয়াম, আমাদেরকে অনুশীলন করতে হয়। কোনো একজন ভালো প্লেয়ার যখন ভালো খেলে মাঠে, সে একদিন ভালো করে খেলে না। তার অনেক দিন আগে নেট প্র্যাকটিস করেছে, কি মাঠে অনেক দিন দৌড়েছে, তবে সে একটা খেলার মঞ্চ থেকে ভালো করে। কিন্তু মনটাকে তো অনুশীলন করতে হয়। কিভাবে করবে না, ভালো চিন্তা তো বসে বসে থাকলে হয় না। অনুধ্যান করতে, অনুধ্যান কি করে করবো না, ভালো জীবন করবো। যখন সময় পাবো ভালো জীবন করবো। শুধু স্বামীজির কথা বলবো না, আমাদের ভারতবর্ষের অনেক আকর্ষণ, ভালো কবিতার বই পড়বে, নজরুলের কবিতা পড়বে, ভালো অজস্র সুন্দর সুন্দর কবিতা আছে, সত্যেন্দ্রনাথ দত্তের সুন্দর সুন্দর লেখা আছে, জীবনানন্দ দাশের লেখা আছে। ছেলেমেয়েরা কবিতা পড়ে না, যে ভালো লিটারেচার পড়ে সে ভালো সায়েন্স করতে পারে। কারণ লিটারেচারে কি আছে না, লজিক আছে। সেটা যে ভালো করে জানে, যার ভেতরে ছন্দ আছে, সে ভালো করে বিজ্ঞান করতে পারে, অঙ্ক করতে পারে। অঙ্কের সঙ্গে তো সাহিত্যের কোনো নেই, বিরোধ নাই। মানিক বন্দ্যোপাধ্যায়, যার পদ্মা নদীর মাঝি তোমরা হয়তো পড়েছো, নাম করা লেখা, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজে ম্যাথামেটিক্সের ছাত্র। শুধু সাহিত্যের সেবা করতে গিয়ে বাড়ি ছেড়ে দিলেন। ভালো করে সারা জীবন খাওয়া হয়নি, তখনকার দিনে সাহিত্যিকের পয়সা ছিল না। বিভূতিভূষণ, তিনি পথের পাঁচালী লেখা হয়ে গেছে, কেউ ছাপেনি। তিনি একটা সাহিত্যের মঞ্চে শেষে একটা হ্যারিকেন নিয়ে বসে আছেন, তিনি জঙ্গলের রেঞ্জার ছিলেন। তো ভালো করে সাহিত্য পড়ো, রবীন্দ্রনাথের কবিতা পড়ো, গীতাঞ্জলি পড়বে। গীতাঞ্জলি ছপটে ছপটে মূল্যবোধ আছে। দোলা মন্দির কবিতা, ভারত তীর্থ কবিতা কোথায় নাই?
যদি পড়াশোনা সঞ্চিতা সঞ্চয়িতা জীবন সামগ্রী এগুলো আমাদের ড্রয়িং রুমে কাঁচের আলমারিতে সাজিয়ে রাখার জিনিস নয়। দেখবে প্রত্যেকের বাড়িতে বইমেলা থেকে কিনে আনে, বইমেলা থেকে কিনে এনে সেখানে ফিশ ফ্রাই অমুক তমুক খেয়ে এলো, আর বইগুলোকে নিয়ে এসে বাইরের আলমারিতে রেখে দেয়। পাঠচক্র করতে হয়, ছোট ছোট গ্রুপ, এই যে তোমাদের 3-4 জন বন্ধু যখন সুযোগ পাবে পড়াশোনা করবে। আমি আইআইটিতে গিয়ে দেখেছি আমাদের কলকাতা শিবপুর বি কলেজ আছে, ছাত্ররা তারা স্টুডেন্ট গ্রুপ বানায়, একসঙ্গে পড়াশোনা করবে, দেখবে নিজেরা কত ভালো হয়ে যাবে। যার যেখানে ঘাটতি আছে সে আরেকজনের সেই ঘাটতিটা পূরণ করে দেবে। তো আমাদের এই মূল্যবোধের শিক্ষা অনেক কিছু বিভিন্ন জায়গায় এখানে আলোচনা হয়, আমাদের অন্যান্য প্রতিষ্ঠানে সেখানে আলোচনা হয়। আমি একটা ছোট গল্প বলছি। খারাপ লাগছে নাকি? আচ্ছা, একটা ছোট গল্প বলছি। একটা বাড়িতে দেখবে প্রতিদিন বাড়িগুলোতে তুমি যদি যাও, এই সাধারণ মধ্যবিত্ত বাড়িতে দেখবে যে সব বাড়িতে মানুষ বিভোর হয়ে আছে টিভি সিরিয়াল। ওই রাশির কি হলো, ও কোথায় গেল, তার সঙ্গে ওর বিয়ে হবে কিনা, ও কোথায় পালালো ইত্যাদি। আর মিউজিক চ্যানেলগুলো তারা একটা অদ্ভুত একটা সাউন্ড দেবে যার মধ্যে আছে বিরক্তিকর দুশ্চিন্তা, যেখানে কোনো আনন্দ নেই। এই হচ্ছে টিভি সিরিয়ালের শেষ পথ। আপনাকে শেষেতে যখন শেষ হয়ে যাবে আপনাকে একটা দুশ্চিন্তা দিয়ে শেষ করবে, যাতে পরের দিন ওর উত্তরটা পাওয়া যায়, কিন্তু কোনোদিন উত্তর হবে না, কারণ এটা চলবে কত পর্ব কেউ জানে না, পরিচালকও জানেন। তো এরকম বাড়িতে টিভি সিরিয়াল চলে। তো বাড়িতে আছে কে না, শাশুড়ি আর বৌমা, আর আছে ছেলে আর বাবা, শ্বশুর শাশুড়ি স্বামী আর বৌমা, 4 জনের সংসার। তো শাশুড়ি দেখে যে বৌমা এরকম সিরিয়াল দেখে, আর সিরিয়ালগুলোর একমাত্র বিষয় হচ্ছে শাশুড়ি বউয়ের ঝগড়া। ওই ঝগড়াটাই হচ্ছে একমাত্র উপাদান, না দেখালে মানুষ ওটা বিশ্বাস করতে পারে না। তো শাশুড়ি দেখে রোজই ঝগড়া কেন দেখবো, আমি এরকম এই কোনো মঠ মিশনে যাই, সেখানে সাধুরা কথা বলে, সেটা বরঞ্চ শোনা ভালো। তো এইরকম একটা জায়গায় তিনি প্রতিদিন সন্ধ্যেবেলা পাঠ শুনতে যেতেন, যে পাঠ শুনতে গিয়ে আবার রাত্রিবেলা ফিরে আসতেন, ফিরে আসার পরে খাওয়া দাওয়া হতো। তো এরকম একদিন গেছেন, যাওয়ার পরে একদিন বৌমা বলছে যে আপনি তো রোজই যান, আমাকে একদিন নিয়ে চলুন। তো স্বাভাবিক যা হয়, বৌমা যেটা বলবে শাশুড়ি উল্টো দিকে যাবে। শাশুড়ি বলছে যে দেখো ওটা তো কম বয়সীদের জায়গা না, আমরা বুড়ো বুড়িরা যাই, ও তোমাদের ভালো লাগবে, বলে একদিন নিয়ে চলুন। তো খুব রিকোয়েস্ট করাতে নিয়ে গেছে, দিয়ে রাত্রিরে দুজনেই ফিরে এসেছে। এবার খাবার সময় তো আমাদের ওই ছেলেরা আগে খায় বাড়িতে সাধারণভাবে, তো শ্বশুর আর তার স্বামী খাচ্ছে, শাশুড়ির সামনে বসে আছে আর বৌমা পরিবেশন করছে। যখন পরিবেশন করছে, তো শেষ পাতে গৃহস্থ বাড়িতে বেশিরভাগ বাড়িতেই আছে যে 1 বাটি দুধ খায়। তো বৌমা গেছে দুধ আনতে গিয়ে যখন ফিরে আসছে না, শাশুড়ি দেখছে আরে এদের তো খাওয়া শেষ, এরা অধৈর্য, উঠতে বসেছে, এখনো বৌমা আসছে না। তো শাশুড়ি তখন রান্নাঘরে গিয়ে দেখে যে বৌমা দাঁড়িয়ে আছে আর দুধের বাটিটা ফাঁকা। স্বভাবতই যেটা শাশুড়ির মনে হলো, যে যেটা তার সন্দেহ, যে বৌমাই আমার আজকে সব দুধটা খেয়ে নিয়েছে। তিনি বলেন কি হলো, তুমি যে দুধের বাটিটা কি হলো ফাঁকা কেন? বললো দেখুন মা, আমি যখন আসছিলাম তখন দেখলাম একটা বিড়াল ঘরে ঢুকছিল, বিড়ালটা তো এখানে ঘোরাঘুরি করে, তো তুমি তাড়ালে না? বললো আমি তাড়াতে পারলাম না, কারণ আজকে যে আপনার সাথে গিয়েছিলাম যেখানে ধর্মকথা শুনতে, সেখানে শুনলাম যে প্রত্যেকটা জীবের মধ্যে নাকি ঈশ্বর আছে। তো আমি ভাবলাম যে যদি এই বিড়ালের বেশে আমাদের বাড়িতে ঈশ্বর আসেন, হারিয়ে দেবো, সংসারের অকল্যাণ হবে। তখন শাশুড়ি ভীষণ রেগে গেল, রেগে গিয়ে বললো দেখো এই জন্য তোমাকে বলেছিলাম নিয়ে যাবো না, আমরা সব যা ওখানে শুনি না ওখানেই রেখে দিয়ে আসি, বাড়িতে তো আনি না, তুমি আবার বাড়িতে কেন বয়ে এনেছো? তো এখন কথা হচ্ছে যে তুমি কি হবে, তুমি ওই শাশুড়ির মতন হবে না বৌমার মতন হবে, তোমায় চিন্তা করতে হবে, এখানে যা শুনে যাবে সেটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবে না এখানেই রেখে যাবে। তুমি চিন্তা করো, চিন্তা করে নিজের সম্পর্কে ভাবো, যেটা তোমার ভালো লাগবে সেইটা চেষ্টা করো। তো অনুরোধ করবো ভালো জীবন পড়াশোনা করো, স্বামীজির জীবন পড়ো, নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা শেষ করো।